আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা 7টা এমসিকিউ সলভ করব। তো প্রথম যে 3টা এমসিকিউ আছে এই 3টা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসা, আর পরের যে 4টা আছে এগুলো হচ্ছে এসএসসি বোর্ড পরীক্ষায় আসা। তোমরা একটু 10 থেকে 15 সেকেন্ড এমসিকিউ গুলো দেখো, পারো কিনা। ঠিক আছে, দেখো আমরা হচ্ছে প্রথম এমসিকিউটা একটু দেখি। যারা পারছো তারা তো পারছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথম এমসিকিউটা হচ্ছে যে সত্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি। তাহলে এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, অবহেলা করার বিষয় না। সতী যোগ অ হবে, সৎ যোগ জ হবে, সতী যোগ জ হবে। আচ্ছা, প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের জন্য মূল জানতে হয়, শব্দের মূল। শব্দের কি জানতে হয়? মূল বা প্রকৃতি। মূল বা প্রকৃতিটা জানতে হবে। মূলের অপর নাম, শব্দ মূলের অপর নাম প্রকৃতি। তো শব্দের আসলে মূলটা জানতে হবে। সত্য, সত্য শব্দের মূল কি কখনো সতী হতে পারে? সত্য শব্দের মূল কি কখনো সতী হতে পারে? কি মনে হয়? সত্য শব্দের মূল সতী নয়। তাইলে এটা ভুল, এটাও ভুল। তাহলে সঠিক হচ্ছে সৎ যোগ। সত্য শব্দের মূল সৎ। সৎ মানুষ মানে কি? যে মানুষ সত্য কথা চলে, সৎ কথা বলে, তাই না? তাহলে সত্য শব্দের মূল কিন্তু সৎ। আর প্রকৃতি প্রত্যয়গুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এটা একটু যদি তুমি, এটা যদি কারেক্ট অ্যান্সার হয় সৎ যোগ জ, তাহলে এটার সত্যকে ভাঙালে যদি সৎ যোগ জ এটা আসে, তাহলে এটাকে ভাঙালে কি আসবে? বন্য। আচ্ছা, বন্যকে যদি ভাঙাও তাহলে বন্য বলতে আসলে কি বোঝাচ্ছে? বন্য কোনো কিছু যেটা বনে থাকে। তাহলে এটার মূল কিন্তু বন, ব দন্তান্ন বন। আর এই যে জফলার পরিবর্তে অন্তস্থ জ। তাহলে আমি যদি বলি এখান থেকে তোমাদের যে কাব্য, এখন আমাকে বলো কাব্যর মূল কি? কাপ যোগ জ, কাপ যোগ জ, নাকি কাপ কবি যোগ জ? তো যিনি কাব্য লেখে তাকে কিন্তু বলা হয় কি? কবি। তাহলে কাব্যের কিন্তু কোনো অর্থ নাই। এটা তো এমনি নর্মালি বোঝা যাচ্ছে যে কাব্য যোগ জ এটা কিন্তু হবে না, কাব্যের কোনো অর্থ নাই। কাব্যর আসলে মূল যেখান থেকে শব্দটা আসছে সেটা হচ্ছে কবি, কবি যোগ জ। তাহলে এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ঠিক। আচ্ছা, তাহলে আমি যদি আবার বলি নব্য, নব্য। আচ্ছা, এটা একটু মিশে দেই তাহলে আমার জায়গাটা পরিষ্কার হয়। আমি যদি বলি নব্য, তাহলে নব্য ইয়া কি হবে? প্রকৃতি প্রত্যয় নব্য। তাহলে নব মানে কিন্তু নতুন, নব্য মানে কি? নতুন। তাই নব্য, নব শব্দ থেকে কিন্তু নব্য শব্দটা আসছে। তাহলে মূল কি? যে আমি শব্দটা লিখছি শব্দটার মূল হচ্ছে নব বা নব। নব মানে হচ্ছে নতুন। তাহলে নব যোগ এই যে জফলা আছে না, পরিবর্তে কি আসলো? অন্তস্থ জ। ঠিক আছে, তাহলে প্রথমটার উত্তর হচ্ছে সৎ যোগ জ। এটা হচ্ছে সত্যের কি? প্রকৃতি আর প্রত্যয়। এখন হচ্ছে 2 নম্বর, অন্তরঙ্গ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখো তোমরা একটু 10 সেকেন্ড ভাবো। যদি হয় তাহলে তো হলেই ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি না হয় তাহলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। আচ্ছা, অন্তরঙ্গ, তাই না? অন্তরঙ্গ বিষয়টা কি? এটার সাথে কি রঙের কোনো সম্পর্ক আছে? একটু নর্মালি ভাবো, রঙের কোনো সম্পর্ক আছে নাকি? না। অন্তরঙ্গ বলতে অঙ্গকে বোঝাচ্ছে আর কি, অঙ্গের সাথে সম্পর্ক। কিন্তু রঙের সাথে কি সম্পর্ক না, বিষয় তার সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক, মানে আত্মার সম্পর্ক, তাই না? আত্মা বা অঙ্গকে বোঝাচ্ছে। তাহলে এখানে কিন্তু রঙের সাথে কোনো সম্পর্ক। তাহলে রং যেগুলো আছে ওগুলো আমরা কাটা দিই। তাহলে রং যেগুলো আছে, এই যে রং আছে এটা কাটা, রং আছে কাটা। এখন এটা হবে নাকি এটা হবে? খ হবে নাকি ঘ হবে? এটা হচ্ছে প্রশ্ন। হয় খ হবে না এলে ঘ হবে। ভাবো একটু, 5 সেকেন্ড ভাবো। আচ্ছা দেখো, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। একটা জিনিস মনে রাখবে, বিসর্গ সন্ধিতে র লোপ পায়। কি লোপ পায়? র লোপ পায়। র লোপ পেয়ে ওটার পরিবর্তে বিসর্গ চলে আসে। দেখো তো অন্তরঙ্গ শব্দে র আছে না? অন্তরঙ্গ শব্দে কি আছে? র আছে। তাহলে র লোপ পেয়ে কি হবে? বিসর্গ হয়। তাহলে দেখো অন্ত, এটা পূর্বপদ, আমি পাশে লিখছি অন্ত। তাহলে কিন্তু উপরেরটাও ভুল, উপরেরটা ভুল, কারণ বিসর্গ এখানে কিন্তু লোপ পায়নি। তাহলে এটা ভুল। তাহলে দেখো অন্ত শব্দ, এখানে রটা লোপ পাইছে। এখানে কি র আছে? এখানে কি র আছে? র কিন্তু নাই। র লোপ পেয়ে কি হয়ে গেছে? এই যে বিসর্গ হয়ে গেছে। এবং পরবর্তীতে কি থাকে? উমগ। এখানে কি আমরা শুধু উমগ লিখবো? না। র লোপ পেয়ে র, র এর সাথে একটা কি ছিল? অ। র, র উচ্চারণ করে দেখি। র, র এর সাথে একটা কি ছিল? অ। সেই অটা এখানে চলে আসে। তারপরে বাকি যা আছে
তাই তাহলে অন্তরঙ্গ, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটা যদি তোমাদের হয় তাহলে তোমরা একটু করো, দুর্যোগ দুর্নাম। দুর্যোগ কিভাবে, দুর্যোগ, আমি এটা মিশে দেবো আবার, দুর্নাম, এই দুইটা কি হবে বলো দেখি, ভাঙাও। দেখো আমি কি বলছিলাম যে হচ্ছে বিসর্গ সন্ধির ক্ষেত্রে রেফ বা র, র থাকলে লোপ পায়, রেফ থাকলে কি পায়, ওই র এরই একটা সংক্ষিপ্ত রূপ কি রেফ না, তাহলে রেফও এখান থেকে কি পাবে, লোপ পাবে। তাহলে দেখো করার চেষ্টা করি, 10 থাকলো, রেফ লোপ পাচ্ছে, রেফ লোপ পেয়ে আসবে কি বিসর্গ, যোগ, এই যে পরবর্তীতে যা থাকলো যোগ, তাহলে এটা কি হবে দুর্নাম। 10 আমরা রাখলাম, এই যে রেফ, রেফটা লোপ পেয়ে এখানে হয়ে গেল কি বিসর্গ যোগ যা আছে তাই নাম। তাহলে আবির্ভাব কি হবে, সরি আবির্ভাব, আবির্ভাব, আবির্ভাব এখানে কিন্তু র আছে, তাহলে হসন্ত এখানে দিতে হবে, হসন্ত এখানে আছে মানে এখানে একটা কি অ্যারো চিহ্ন দিয়ে আমরা বোঝাচ্ছি এখানে একটা কি আছে, র আছে, তাহলে আবির্ভাব, তাহলে কি লোপ পাবে, রেফ লোপ পাবে। তাহলে আবি লিখি, মূল শব্দ একটা আবি, তাহলে এই যে রেফটা লোপ পাচ্ছে, পে হয়ে গেল কি বিসর্গ প্লাস ভাব যা আছে তাই। তাহলে এই তিনটে কিন্তু আমাদের এর সাথে শেখা হয়ে গেল। তাহলে আমি একটু মিশে দিই, তোমরা চাইলে যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু খেয়াল করো, এটা অনেকে পারবা আশা করি, ক্লাস 10 নাও পেতে পারো, যদি অতিরিক্ত পড়া থাকে তাহলে পারবা। যে ওরিকে দমন করে তাকে এক কথা কি বলে, এখানে অপশনগুলো ছিল কিন্তু আমার জায়গা সংকুলনের কারণে আমি ওটা দিতে পারিনি, যেহেতু ডিজিটাল বোর্ড নাই আর কি, গরিব মানুষ। আচ্ছা, যে অরিকে দমন করে তাহলে এটা এক কথায় উত্তর হবে অরিন্দম, অরিন্দম, অরিন্দম। তাহলে যে অরিকে দমন করে তাকে কি বলবে, এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির আসে প্রশ্ন, যারা ইন্টার সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে, যারা ইন্টারে আসো আর কি এইচএসসি, তাদের একটা কবিতা আছে বিভীষণের প্রতি মেঘনাথ, তো মেঘনাথকে বলা হচ্ছে অরিন্দম, মেঘনাথ, মেঘনাথ যে আছে তাকে বলা হচ্ছে কি অরিন্দম, মেঘনাথকে বলা হচ্ছে কি অরিন্দম। মেঘনাথ হচ্ছে বিভীষণের ভাতিজা, রাবণের ছেলে, রাবণের ছেলের নাম কি মেঘনাথ। তো এই মেঘনাথ হচ্ছে শত্রুকে দমন করে, এই মেঘনাথের আরো নাম আছে ইন্দ্রজিৎ, বাসব বিজয়ী, তাহলে এই মেঘনাথের আরেকটা নাম কি অরিন্দম, তাহলে এটা সঠিক উত্তর কি হবে অরিন্দম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরেকটা প্রশ্ন আসছিল যে বিভীষণের প্রতি মেঘনাথ, আচ্ছা মেঘনাথ বধ কাব্য যেটা আছে, মেঘনাথ বধ কাব্যে কয়টা স্বর্গ আছে, 9টা স্বর্গ আছে, মেঘনাথ বধ কাব্যে কয়টা স্বর্গ আছে, 9টা, 9টা স্বর্গ আছে, ষষ্ঠ স্বর্গের নাম হচ্ছে বধ, বধ মানে কি মেঘনাথকেও ষষ্ঠ স্বর্গে হত্যা করা হয়। তাহলে তোমাকে যদি বলে যে মেঘনাথ বধ কাব্যে ষষ্ঠ স্বর্গের মূল বিষয় কি, অর্থাৎ বধ, ষষ্ঠ স্বর্গের নাম কি বধ, অর্থাৎ মেঘনাথকে কি করা, বধ করা মানে হত্যা করা, তাহলে অরিকে দমন করা যে তাকে আমরা বলতেছি অরিন্দম, তাহলে এটাও হয়ে গেল। এখন পরের প্রশ্নগুলো হচ্ছে চারটা, পরের যে চারটা প্রশ্ন আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে এসএসসি বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন। তাহলে দেখো শ্রীগালের সঠিক উচ্চারণ কোনটি, শ্রীগাল, শ্রীগালের সঠিক উচ্চারণ কোনটি। একটা জিনিস একটু মনে রাখো, এটা এলোমেলো হয় কিন্তু, কথা বুঝিও, কি হয় এলোমেলো হয়, তাহলে এলোমেলো হওয়ার জন্য একটু দেখো, তালিবস্য প্লাস দন্তেস্য প্লাস যুক্ত আকারে, কি আকারে, যুক্ত আকারে, রি, র, ল, ন, ত, থ যদি থাকে, তালিবস্যের সাথে যদি যুক্ত আকারে রি, র, ল, ন, ত, থ এর যে কোনো একটা থাকে তাহলে তালিবস্যটা হয়ে যাবে দন্তেস্য। সেম ভাবে এই বর্ণগুলো কোনো চেঞ্জ নাই, এখানেও সেম, আমি এটা দিতে পারি, তাহলে দুই পাশেই দন্তেস্য, তাহলে দন্তস্বয়ের সাথে যদি কি আকার, এটা কিন্তু যুক্ত আকারে হতে হবে, কথা ভালো করে বুঝিও, কি আকারে থাকতে হবে, যুক্ত আকারে, সাথে নয়, যুক্ত আকারে। দেখো যুক্ত আকারে বলতে কি তালিবস্যের সাথে, এটা কিন্তু সাথে আছে র, তালিবস্যের সাথে কিন্তু যুক্ত আকারে আছে কি র বা র ফালা, র বা কি র ফালা, রিউ থাকতে পারে, রি তো যুক্ত আকারে থাকবে না, যুক্ত আকারে থাকলে থাকবে রি কার, র কি যুক্ত আকারে থাকবে না, যুক্ত আকারে থাকবে র ফলা। আচ্ছা এখন দেখো তালিবস্যের সাথে যদি যুক্ত আকারে কি থাকে ভালো করে বোঝো, এটা কিন্তু একটু প্যাচ লাগে অনেকের, তালিবস্যের সাথে যদি যুক্ত আকারে, আর এগুলো কিভাবে মুখস্থ করবা, এগুলো বারবার পড়তে পড়তে এমনি মুখস্থ হয়ে যাবে, আমার যদি মুখস্থ হয় তাহলে তোমার হবে না কেন, তো আগেই ভয় পাওয়ার কিছু নেই। তালিবস্যের সাথে যদি যুক্ত আকারে রি, র, ল, ন, ত, থ এর যে কোনো একটা থাকে তালিবস্য কি হয়ে যাবে দন্তস্ব হয়ে যাবে, আর যদি কিছু না থাকে তাহলে তালিবস্য তালিবস্যই থাকবে, ভালো করে বোঝো, তালিবস্যের সাথে যদি যুক্ত আকারে এর যে কোনো একটা থাকে তাহলে তালিবস্য কি হয়ে যাবে দন্তস্ব,
আর যদি কোনোটাই না থাকে যুক্ত আকারে তাহলে তালিবর্ষ কি থাকবে? তালিবর্ষই থাকবে। এখন দেখো তো শ্রীগাল যে শব্দটা আমি বলছি, শ্রীগাল, তাই না? শ্রীগাল, দেখো তালিবর্ষ আছে না? পাইছি, তালিবর্ষ পাইছি। যুক্ত আকারে দেখো রি বা রি কার আছে না? রি বা কি কার আছে? রি কার আছে। তাহলে তালিবর্ষটা কি হয়ে যাবে বলো তো? দন্তেশ হয়ে যাবে। কি হয়ে যাবে? দন্তেশ হয়ে যাবে। তাহলে দেখো তালিবর্ষ যেগুলো শুরুতে আছে সেগুলো প্রত্যেকটা আমাদের ভুল হবে। তাহলে এটা আমরা কাটা দিই, এটা কাটা দিই, এটাও কাটা দিই। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? এটা। দেখো এটা কিভাবে হচ্ছে একটু ব্যাখ্যা দেখো। এটা হচ্ছে হ্যাঁ এইচএসসি পরীক্ষার্থীদের আর কি উচ্চারণের নিয়মের ভিতরে আছে, আবার ক্লাস 10-এর যে বই আছে ওখানেও আছে, ক্লাস 8-এর যে বই আছে ওখানেও পাবো। আচ্ছা এখন দেখো এখানে এটার উচ্চারণ দুইভাবে করা যায়। সেটা হলো যে আরেকটা আছে শ্রী গাল, হসন্ত দিতে হবে। হসন্ত যদি না দাও, একটা যদি তুমি এভাবে লেখো, দেখো আমি দুইটা শব্দ লিখছি, একটাতে হসন্ত দিছি একটাতে দিইনি। হসন্ত না দিলে কি সমস্যাটা হবে? উচ্চারণের ক্ষেত্রে হসন্ত খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ বলতে এটা একটা মৌলিক পয়েন্ট বলা যেতে পারে হসন্তর যে বিষয়টা আছে। এখন দেখো তালিবর্ষা কেন দন্তেশ হয়ে গেল? দেখো তো তালিবর্ষ ছিল না, তালিবর্ষা আছে, যুক্ত আকারে কি আছে? রি বা রি কার আছে, তাহলে তালিবর্ষটা কি হয়ে যাবে? দন্তেশ হয়ে যাবে। তো দন্তেশ হয়ে গেছে না? হয়ে গেছে। শ্রীগাল, শ্রীগাল, দেখো এটা কিন্তু শ্রীগাল, আর এই উচ্চারণটা কি জানো? শ্রীগালা, শ্রীগালা, লয়ের সাথে একটা কি আছে? হসন্ত আছে। প্রত্যেকটা ব্যঞ্জনধ্বনির সাথে একটা করে কি থাকে? স্বরধ্বনি, মানে অধ্বনি থাকে আর কি। অধ্বনির সাহায্যে ব্যঞ্জনধ্বনিগুলো কি হয়? উচ্চারিত হয়। তাহলে এখানে কিন্তু লয়ের সাথে এখন পর্যন্ত একটা ব্যঞ্জনধ্বনি আছে, শ্রীগাল। আর এটা উচ্চারণ করো শ্রীগাল। দেখো তো শেষে কি অ আসতেছে এবার? শ্রীগাল। আর এটা হচ্ছে শ্রীগাল, শ্রীগাল। এই যে অধ্বনি কিন্তু এখন পর্যন্ত এখানে আছে, এই জন্য এটা ভুল। তাহলে অধ্বনিটা অফ করার জন্য শ্রীগাল তো সঠিক উচ্চারণ না, সঠিক উচ্চারণ কি? শ্রীগাল, শ্রীগাল। এখন কি অ আসতেছে শেষে? না। তাহলে অ যেহেতু আসতেছে না, অর শব্দটা অফ করার জন্য আমরা এখানে কি দিছি? হসন্ত দিছি। এক কথায় মনে রাখবা যে অধ্বনি উচ্চারণ, অধ্বনির উচ্চারণ বন্ধ করার জন্য আসলে হসন্তটা কি করা হয়? ব্যবহার করা হয়। এখানে তাই হয়েছে, এটা ছিল শ্রীগাল আর এটা শ্রীগাল। তাহলে শ্রীগাল কি সঠিক? না, সঠিক কোনটা? শ্রীগাল। তাহলে এই যে আমি এখানে হসন্ত দিয়ে অধ্বনির যে সাউন্ডটা ছিল সেটা কি করে দিছি? অফ করে দিছি। তাহলে এটা আমাদের হয়ে গেল। পরেরটা খুবই গুরুত্বপূর্ণ, 5 নাম্বার। স্মরণের সঠিক উচ্চারণ কোনটি? স্মরণ, স্মরণের সঠিক উচ্চারণ কোনটি? এসএসসি অর্থাৎ ইন্টারে যারা পড়ে তাদের আমি বলি যে উচ্চারণের যে নিয়মগুলো আছে বা বোর্ড পরীক্ষা যেগুলো আসে ওগুলো তারা যেন বেশি বেশি প্র্যাকটিস করে। বেশি বেশি প্র্যাকটিস করলে অনেকটা সহজ হয়ে যায়। আচ্ছা দেখো তারা তাদের মধ্যে প্র্যাকটিস করবে, এটা আমি এখানে লিখে রাখলাম, আমার এখানে একটু হেল্প লাগবে। দেখো এবার আমরা বলতেছি দন্তের শয়ের সাথে, দন্তের শয়ের সাথে হচ্ছে স্মরণ শব্দটা কি? আচ্ছা সঠিক উচ্চারণকে দেখো তো, স্মরণ এটাও সঠিক উচ্চারণ হতে পারে, স্মরণ, স্মরণ এটাও সঠিক হতে পারে, স্মরণ এটাও সঠিক হতে পারে, তাই না? আচ্ছা এখন দেখো দন্তস্ব দন্তস্বয় থাকবে নাকি দন্তস্ব তালিবর্ষ হয়ে যাবে? এটা হচ্ছে প্রশ্ন। দন্তস্ব কি দন্তস্বয় থাকবে নাকি দন্তস্ব তালিবর্ষ হয়ে যাবে? দেখো তো আমরা দন্তস্ব পাইছি না, এখানে দন্তস্ব আছে। এখন দন্তস্বয়ের সাথে যুক্ত আকারে রি র ল ন ত থ কোনো কিছু আছে? আছে কিন্তু ম আছে, কি ম, শয় ম র মূর্ধ ন। তাহলে যুক্ত আকারে কি রি র ল ন ত থ কোনো কিছু আছে? নাই। কোনো কিছু যদি থাকতো তাহলে দন্তস্ব কি থাকতো? দন্তস্বই থাকতো। ভালো করে বোঝো, দন্তস্বয়ের সাথে যদি যুক্ত আকারে রি র ল ন ত থ থাকতো তাহলে দন্তস্বটা কি? দন্তস্বই থাকতো। তাহলে দন্তস্বয়ের সাথে যুক্ত আছে কি? এর কোনোটা যুক্ত আছে? রি র ল ন ত থ কোনো কিছু যুক্ত আছে? নাই। তাহলে না থাকলে দন্তস্বটা কি হয়ে যাবে? তালিবর্ষ হয়ে যাবে। এখন দেখো হয় এটা হবে উত্তর, না হলে হয় প্রথমটা উত্তর হবে, নাহলে শেষেরটা। তাহলে এটা কিন্তু মাঝখান থেকে ভুল। তাহলে দেখো এটা আমি কি বলছিলাম, ব্যঞ্জন ধ্বনির সাথে একটা করে কি থাকে? অধ্বনি থাকে। তাহলে এটার উচ্চারণ কিন্তু হয়ে আছে কি? স্বর ন। কি হয়ে আছে বলো তো? স্বর ন। এই যে স্বর ন, তাহলে এটা কিন্তু ভুল। এই যে যখন আমি হোসনতা দেবো তখন এটা উচ্চারণটা কি হয়ে যাবে? স্মরণ হয়ে যাবে। অধ্বনিটা কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। তাহলে এটা দেখো, এটা হচ্ছে তোমার ঠিক আছে। এখন প্রশ্ন, অনেক জায়গায় দেখছি যে অনেকেই সলভ করাচ্ছে এরকম, মানে চন্দ্রবিন্দুটা কেন আসলো এটা বলতে চায় না, মানে অনেকেই বলে না, কেউ বলে কেউ বলে না যে চন্দ্রবিন্দু কেন আসলো। চন্দ্রবিন্দু আসার কারণ হচ্ছে নাসিক্য, নাসিক্য ধ্বনিগুলো একটু, এটা আমি একটু মিশে দিলাম। নাসিক্য ধ্বনিগুলো যদি শব্দের ভিতরে থাকে, নাসিক্য ধ্বনি কোনগুলো? উ, ইউ, মূর্ধন্য, দন্তন্য, ম। এগুলোকে নাসিক্য ধ্বনি কেন বলা হচ্ছে? নাকেরও সাহায্য লাগে, মুখেরও সাহায্য লাগে। তুমি নাক বন্ধ করে কিন্তু এই পাঁচটার একটা উচ্চারণ করতে পারবে না।
পারবা, মানে উচ্চারণ করতে পারবা, কিন্তু ওটা সঠিকভাবে উচ্চারণ হবে না, স্বাধীনভাবে হবে না। যেমন ও এও হচ্ছে না, কিন্তু আমি দেখো নাক বন্ধ করে ক উচ্চারণ করতে পারবো, ক খ, সঠিকভাবে কি ভালোভাবে উচ্চারণ করতে পারতেছি। কিন্তু এই 5টা বর্ণকে বলা হচ্ছে নাসিক্য বর্ণ। তো এই নাসিক্য বর্ণগুলো যদি শব্দের ভিতরে থাকে, দেখো তো শব্দের ভিতরে নাসিক্য বর্ণ আছে না? আছে, আছে। নাসিক্য বর্ণ থাকবে, কিন্তু নাসিক্য বর্ণের উচ্চারণ আমরা কি এখানে স্মরণ বলি না সমরণ বলি? সমরণ বলি না স্মরণ বলি? ম ছিল, ময়ের উচ্চারণ হওয়ার কথা ছিল না? সমরণ লেখা আছে না? স্মৃতি, স্মৃতি যখন আমরা লিখি ওর নিচে একটা ম দেই না, মফলা দেই না? তাইলে আমরা কিন্তু মফলা দিই, কিন্তু মফলা উচ্চারণ করি না। তাইলে নাসিক্য ধ্বনি থাকবে, কিন্তু নাসিক্যর উচ্চারণ হবে না। আচ্ছা আমি আর একটা উদাহরণ দিই। জন্ম, যদি আমি জন্ম, এটা সঠিক উচ্চারণ কি হবে? তাহলে বর্গীয় জ বর্গীয় জয় থাকবে, কিন্তু অন্তস্থ জ থাকলে সেটা বর্গীয় জ হয়। তো যখন আমরা উচ্চারণের নিয়ম শিখবো তখন সেটা আলাদা হিসাব। তাহলে বর্গীয় জ দিলাম, দন্ত ন হয়ে আছে কিন্তু জন, জন না জন, জন্ম, তাহলে হসনটা দাও। আচ্ছা হসনটা পরে দিচ্ছি, ময়কারে মো, জন্ম না জন্ম, জন্ম। তাহলে এটি কিন্তু হয়ে আছে দন্ত নয় সাথে একটা কি আছে, স্বরধ্বনি অ আছে। অটা কিন্তু এখন আমরা অফ করিনি, জনম। এই যে যখন আমি হসনটা দিলাম তখন হয়ে গেল কি জন্ম। দেখো এখানে কিন্তু ম ছিল, মফলার উচ্চারণটা আছে, আর এখানে কিন্তু মফলা আছে কিন্তু মফলার উচ্চারণ নাই। অর্থাৎ ভালো করে একটু বোঝো, শব্দের ভিতরে নাসিক্য ব্যঞ্জন থাকবে, কিন্তু তার যদি উচ্চারণ না হয় সেজন্য একটা কি নিয়ে আসতে হবে, চন্দ্রবিন্দু নিয়ে আসতে হবে। আর যদি নাসিক্য ব্যঞ্জন থাকে, উচ্চারণ হয়, সেক্ষেত্রে কোনো চন্দ্রবিন্দু দেওয়ার দরকার নেই। এখানে কিন্তু আমি কোনো চন্দ্রবিন্দু দেইনি। তাহলে ভালো করে আরেকবার শোনো, শব্দের ভিতরে নাসিক্য ব্যঞ্জন চলে আসলে সেই নাসিক্য ব্যঞ্জনের যদি উচ্চারণ না হয় সেক্ষেত্রে একটা চন্দ্রবিন্দু দিতে হয়। আর শব্দের ভিতরে যদি নাসিক্য ব্যঞ্জন চলে আসে এবং নাসিক্য ব্যঞ্জনের উচ্চারণও থাকে, যেমন জন্ম, নাসিক্য ব্যঞ্জন ম চলে আসে, উচ্চারণও আছে, সেক্ষেত্রে চন্দ্রবিন্দু দেওয়া দরকার নেই। আমরা আরো প্র্যাকটিস করবো, দেখবো। তাহলে এটা সঠিক উত্তর কোনটা হচ্ছে, স্মরণ। এখন 6 নাম্বার আর 7 নাম্বার, এটা হচ্ছে বই থেকে হুবহু। ক্লাস 10-এ যারা আসো তারা বইটা ভালোভাবে পড়বা, সব কমন পাবা, বইয়ের বাইরে একটাও আসে না। বলছে কি, সুদিন শব্দে সু উপসর্গে কি অর্থে ব্যবহৃত হয়েছে? সুদিন শব্দে সু উপসর্গে, আমি একটু ভুল লিখছি, সু উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা তো সুদিন মানে কি মন্দ দিন? কখনো না। সু কিন্তু উপসর্গ, তাই না? সু উপসর্গ, একদিন একটা শব্দ, দিন শব্দের আগে কি বসে, সু উপসর্গ বসে। তাহলে এটা কি মন্দ অর্থ দিচ্ছে, মন্দ দিন? না। খারাপ অর্থ দিচ্ছে, এটাও বল। হয় উত্তম হবে, না হলে ভালো হবে। এখন কারো কাছে মনে হতে পারে উত্তম দিনকে তো সুদিন বলা হয়, তাই না? কিন্তু না, বইয়ে স্পষ্টভাবে দেওয়া আছে ভালো দিনকে বলা হচ্ছে কি, সুদিন। তাহলে এটাই সঠিক, বইয়ে যেটা আছে সেটাই আমরা এখানে সঠিক দিচ্ছি। বইয়ে যেহেতু দেওয়া আছে তাইলে এটাই আমরা বেটার অ্যান্সার মনে করতেছি। উত্তম দিন আমরা দিব না, উত্তম দিন দিলে কি হবে, ভুল হবে। এখন ঘ নাম্বার দেখো, উপভোগ। উপভোগ শব্দে উপ, তাহলে ভোগ কিন্তু কোনো কিছু ভোগ করা, তাহলে ভোগ একটা শব্দ, তার আগে কি বসছে, উপসর্গ বসছে। তাহলে উপভোগ শব্দে উপ কি অর্থে ব্যবহৃত, উপ কি অর্থে ব্যবহৃত? আচ্ছা, উপভোগ মানে কি ছোট করে কোনো কিছু ভোগ করা, তাহলে এটা ভুল। উপভোগ মানে কি মন্দ করে কোনো কিছু ভোগ করা, এটাও ভুল না। তাহলে উপভোগ এটা সম্যক অর্থে, সম্যক কি অর্থে, সম্যক। এখন সম্যক মানে কি, তুমি তো শুধু পড়ে গেলা, কিন্তু সম্যক মানে কি? সম্যক অর্থ যে দিচ্ছে এটা উপসর্গটা, সম্যক মানে হচ্ছে পুরোপুরি, পুরোপুরি, যথাযথ, ভালোভাবে। পুরোপুরি, যথাযথ, ভালোভাবে। দেখা যাচ্ছে কিনা? তাহলে পুরোপুরি কোনো কিছুকে ভোগ করাকে বলা হয় উপভোগ, বা যথাযথভাবে কোনো একটা জিনিসকে ভোগ করাকে বলা হয় উপভোগ, বা ভালোভাবে কোনো একটা জিনিসকে ভোগ করাকে কি বলে, উপভোগ বলে। তাহলে এই 7টা এমসিকিউ আজকে ছিল। তোমাদের যদি এসএসসি বা এসএসসি যারা আছো, যদি কোনো ব্যাকরণে যদি কোনো সমস্যা থাকে, কোনো এমসিকিউ যদি বুঝতে না পারো, তাহলে আমাদের পেজের ইনবক্সে সেটা জানাতে পারো, অথবা আমাদের পেজে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করবো ওইটার উপরে ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এতটুকুই। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।